আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা নিউরনের গঠন রিলেটেড কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো, এই যে নিউরনের গঠন, এই জায়গাটা আগে আমাদের জানা লাগবে। নিউরনের গঠন কীরকম? সবার প্রথমে একটা তারকাকার বা গোলাকার বা ডিম্বাকার অথবা নলাকার যে কোনো একটা অংশ থাকবে। এটাকে আমরা বলবো হচ্ছে কোষ দেহ। এই কোষ দেহের ভেতরে একটা নিউক্লিয়াস থাকতেছে, তার মানে তুমি বুঝতে পারতেছো এটা নর্মাল একটা প্রাণী কোষ। নর্মাল প্রাণী কোষের ভিতর কি কি থাকে বলো তো? মাইটোকন্ড্রিয়া থাকে, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অনেক কিছুই থাকতেছে। কিন্তু আমরা জানি প্রাণী কোষ আর উদ্ভিদ কোষকে আমরা পৃথক করতে পারি একটা অঙ্গাণু, সেটা হচ্ছে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোমটা কিন্তু এখানে থাকে না। মানে এই যে একটা প্রাণী কোষ, তবুও এই জায়গায় কোনো সেন্ট্রিওল থাকে না। সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু মনে রাখা লাগবে, প্রাণীকোষ হওয়া সত্ত্বেও এটাতে কোনো সেন্ট্রিওল থাকে না, যার জন্য এই কোষটা কখনো বিভাজিত হইতে পারে না। এই নিউরন কখনো বিভাজিত হয় না। এখন এর যে অংশগুলা, এখান থেকে ছোট ছোট এই যে কোষ দেহ থেকে ছোট ছোট কিছু প্রলম্বিত অংশ বের হয়েছে। এই যে দেখো প্রলম্বিত অংশ, আর একটা প্রলম্বিত অংশ এত বড় থাকে, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্সন। যেটা সবচেয়ে লম্বা প্রলম্বিত অংশ, এটা হচ্ছে অ্যাক্সন। অ্যাক্সনের উপরে মায়োলিন জমা হয়, দেখো মায়োলিন সিথ জমা হচ্ছে, এই যে মায়োলিন। এবার এই যে অ্যাক্সন প্রান্তটা, এটা এরকম শাখা প্রশাখা তৈরি করে। এই যে দেখো শাখা প্রশাখা, এগুলাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্সন টার্মিনাল বা অ্যাক্সন প্রান্ত। তাহলে এই যে নিউরনের একটা গঠন আমরা বুঝে ফেললাম। এবার চলো এমসিকিউটা সমাধান করি। কি বলছে? অ্যাক্সন কোন ধরনের কোষের অংশ? এই যে নিউরন, এটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের ক্ষুদ্রতম একক, স্নায়ুতন্ত্রের একক। সেক্ষেত্রে এটা কোনো আবরণী কোষ না, অস্থি কোষ না। অস্থি মানে তো হাড়ের ভিতরে তোমার নিউরন থাকে না। এরপরে পেশি কোষ না, পেশিকে নিয়ন্ত্রণ করে, কিন্তু এটা পেশি কোষের অংশ না, এটা হচ্ছে আমাদের স্নায়ু কোষের অংশ। এই নিউরনটা হচ্ছে স্নায়ু কোষের একক, এটা মনে রাখতে পারো। স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন, এই যে নিউরনের স্ট্রাকচারটা। এরপরে চলো আমরা পরের প্রশ্নটায় যাই। কি বলছে দেখো তো, নিউরন থেকে নিউরনে উদ্দীপনা বহন করে কোনটা? এখন একটা নিউরন আমি আঁকছি, এখন নিউরন থেকে নিউরন বলছে, তার মানে আমার এখানে মিনিমাম দুইটা নিউরন তো লাগবেই। নিউরনের থেকে নিউরনে কিভাবে উদ্দীপনাটা পরিবাহিত হয়, আমরা একটু চিত্রের মাধ্যমে চলো জিনিসটা দেখি। নিউরন থেকে নিউরনে কিভাবে উদ্দীপনাটা পরিবাহিত হয়, এই জায়গায় আসো। আমি প্রথমে একটা নিউরন আঁকবো। এই যে কোষ দেহ, তারপরে নিউক্লিয়াস, ডেনড্রাইট, এই ছোট প্রলম্বিত অংশগুলোকে বলবো ডেনড্রাইট। এরপরে একটা প্রলম্বিত অংশ, এটা হচ্ছে অ্যাক্সন। অ্যাক্সনের উপরে আমি মায়োলিন দিচ্ছি, এই যে মায়োলিন সিট জমা হইল। এরপরে অ্যাক্সন টার্মিনাল বা অ্যাক্সন প্রান্ত, এই যে শাখা প্রশাখার মতো অংশ। এরপরে আরেকটা নিউরন আমি আঁকবো। এই যে কোষ দেহ, ছোট ছোট প্রলম্বিত অংশ, তারপরে একটা প্রলম্বিত অংশ এত বড়, এখানে কি থাকতেছে? মায়োলিন জমা হয়েছে। এরপরে অ্যাক্সন টার্মিনাল। কেমন? এরকম করে আমাদের পুরা বডিতে এই নিউরনগুলা জালের মতো ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। এখন এই জায়গাটায় তাকাও তো, এই যে প্রথম আমার নিউরনটা, এই প্রথম নিউরনের যে অ্যাক্সন প্রান্ত এবং দ্বিতীয় নিউরনের যে ডেনড্রাইটগুলা, ওরা খুবই কাছাকাছি অবস্থান করে আছে কিনা দেখো তো। এটা কিন্তু একদম লেফটে থাকে না, কিন্তু কিছুটা কাছাকাছি অবস্থান করে। এই জায়গা দিয়েই হচ্ছে তোমার উদ্দীপনাগুলো পরিবাহিত হয়। এই যে সংযোগস্থলটা মেইনলি সংযুক্ত থাকে না, কিন্তু কিছুটা কাছে, যে জন্য আমরা সংযোগস্থল বলবো। এই সংযোগস্থলটাকে আমরা কি বলি? সিন্যাপস বলি। এই যে সিন্যাপসের মাধ্যমে তোমার উদ্দীপনা পরিবাহিত হবে। এখন কিসের উদ্দীপনা, কেন পরিবাহিত হওয়া প্রয়োজন, এই জায়গাটা দেখো। ধরো তোমার সেলাই করতেছো, তোমার আঙ্গুলে সূচ বিঁধে গেল, সেক্ষেত্রে তুমি তাড়াতাড়ি করে আঙ্গুলটা ঝাটকা মেরে উঠায় ফেলাবা, তাই না? ধরো তুমি একটা পাতিলের ঢাকনা উঠাইতে গেছো, ঢাকনাটা খুবই গরম, তুমি জানতা না। তুমি ঢাকনাটা ধরা মাত্র তোমার হাতে গরম অনুভূত হবে এবং তুমি ঢাকনাটা ছেড়ে দিবা। এরপরে ধরো তুমি টিভি দেখতেছো, তোমার পায়ে একটা মশা কামড় দিল, তুমি টিভির দিকে তাকায় থাকে, মানে তোমার তাকে দেখাও লাগবে না যে হ্যাঁ মশা আমাকে কামড় দিচ্ছে, আমার এখন কি করা উচিত, ও তো আমার রক্ত খেয়ে ফেলতেছে, আমাকে মশাটাকে মেরে ফেলা উচিত, এরকম কিছু চিন্তাও করা লাগবে না। তুমি টিভির দিকেই তাকায় থাকবা, তোমার হাত অটোমেটিক যায় ও মশার উপরে হচ্ছে একটা থাপ্পড় বসায় দিবে। তাহলে এই যে দেখো এরকম কাজগুলা, যেগুলা খুবই আকস্মিক সম্পন্ন হয়ে যায়, মানে খুব ফাস্ট সম্পন্ন হয়, এই কাজগুলাকে আমরা বলি হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। কি বলি? প্রতিবর্তী ক্রিয়া। এই প্রতিবর্তী ক্রিয়াগুলা মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, মানে মস্তিষ্ক পর্যন্ত যাওয়াও লাগতেছে না, এটা সুষুম্না কাণ্ড দ্বারাই হচ্ছে নিয়ন্ত্রিত হয়ে যায়। তাহলে তোমার এই যে উদ্দীপনাটা ত্বক গ্রহণ করতেছে, সূচ যে বিঁধলো আমার ত্বকে বিঁধলো, ত্বক এই উদ্দীপনাটা গ্রহণ করতেছে।
গ্রাহক অঙ্গ হিসেবে ওই ত্বকটা উদ্দীপনা এই প্রথম নিউরনকে পাঠাবে, প্রথম নিউরনের ভিতর দিয়ে এই সিন্যাপসের মধ্য দিয়ে দ্বিতীয় নিউরনে যাবে, দ্বিতীয় নিউরন থেকে ওইদিকে তো আরও আছে, আমি কি বললাম জালের মতো ছড়ানো অবস্থায় আছে, তাহলে 3 নাম্বার 4 নাম্বার এরকম করে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যাইতে থাকবে। কিভাবে? এই সিন্যাপসের মাধ্যমে। ওদের গন্তব্যস্থল কোথায়? সুষুম্নাকাণ্ড পর্যন্ত যাওয়া। এখন সুষুম্নাকাণ্ড কই? এই যে আমাদের মস্তিষ্কের পিছন থেকে শুরু করে তোমার মেরুদণ্ডের কশেরুকাগুলার ভিতর দিয়ে, মেরুদণ্ডের কশেরুকা বলতে হচ্ছে মেরুদণ্ডের ছোট ছোট যে হাড়গুলা, এই যে এরকম ছোট ছোট 33টা হাড় এরকম লম্বা হয়ে আমাদের মেরুদণ্ড গঠিত হয়েছে। এখন এই যে ফোরামেনটা, ওর মাঝখানে যে ফোরামেন, এটার ভিতর দিয়ে তোমার এরকম যে সুষুম্নাকাণ্ডটা এটা বের হয়ে তোমার ভিতর দিয়ে এভাবে লম্বা করে চলে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের সুষুম্নাকাণ্ড। তখন ওইখান পর্যন্ত এই যে উদ্দীপনাটা গ্রহণ করছে ওইটা নিয়ে আসবে এবং যে সিদ্ধান্তটা দিবে যে হ্যাঁ তোমার হাতটা এখন সরিয়ে ফেলা উচিত, এই সিদ্ধান্ত অনুযায়ী তোমার বডি হচ্ছে কাজ করতেছে। তাহলে দেখো তো সমন্বয় সাধনের কাজ হইলো না, তোমার পুরো বডির ভিতরে একটা কানেকশন বজায় রাখতেছে। তাহলে এই যে দেখো উদ্দীপনাটা যখন যাবে আবার যখন সিদ্ধান্ত নিয়ে আসবে, এই কাজটা খুবই ফাস্ট সম্পন্ন হবে। এই যে উদ্দীপনাটা এটা এইখানে সিন্যাপসের ভিতর দিয়ে চলে গেল তোমার সুষুম্নাকাণ্ডের কাছে, সুষুম্নাকাণ্ড থেকে আবার সিগন্যাল নিয়ে এই সিন্যাপসের ভিতর দিয়ে আবার চলে আসবে। তাহলে এই যে স্নায়ুতন্ত্রের একক যে নিউরন, এই যে একটা নিউরন দুইটা নিউরন, এই নিউরনগুলো কিন্তু তোমার পেশি সংকোচন প্রসারণে সাহায্য করে, যার জন্য ওই যে তুমি হাতটা সরায় ফেলা বা মশাকে গিয়ে থাপ্পড় মারা, এই যে পেশির কাজগুলো এগুলোও কিন্তু তোমার নিউরন দ্বারা মানে সম্পন্ন হচ্ছে। তাহলে এই জায়গাটাকে আমরা সিন্যাপস বলতেছি, সিন্যাপসের মাধ্যমেই হচ্ছে তোমার উদ্দীপনাটা তড়িৎ গতিতে প্রবাহিত হচ্ছে। তাহলে আসো এই জায়গায় আমরা এখন সমাধান করি। কি বলছে? নিউরন থেকে নিউরনে উদ্দীপনা বহন করে কোনটি? সিন্যাপস। সিন্যাপস করতেছে। নিউরনের কোন অংশে নিউরোহিউমার ত্বরণ থাকে? সিন্যাপসের মাঝখানে দুইটা সিন্যাপসের মানে ওই যে ফাঁকা কিছুটা ফাঁকা না, ওই ফাঁকা জায়গার মাঝখানে হচ্ছে নিউরোহিউমার তরল থাকতেছে, নিউরোহিউমার। এরপরে দুটি নিউরনের সংযোগস্থলের মাধ্যমে নিচের কোনটি পরিবাহিত হয়? উদ্দীপনা পরিবাহিত হয়। আমি তো বর্ণনার ভিতর বলছিলামই উদ্দীপনা পরিবাহিত হবে। এরপরে দুটি নিউরনের অ্যাক্সন ও ডেনড্রাইটের মধ্যে সূক্ষ্ম ফাঁকা সংযোগস্থলকে কি বলে? সিন্যাপস বলে। এই যে সূক্ষ্ম ফাঁকা সংযোগস্থল এটাকে বলবো হচ্ছে সিন্যাপস। এরপরে কি বলছে দেখো তো, প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কোনটা? ওই যে প্রতিবর্তী ক্রিয়া একটু আগে বললাম ফাস্ট ফাস্ট সম্পন্ন হবে যেগুলা, সেক্ষেত্রে এটাকে নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে সুষুম্নাকাণ্ড। আমি কি বলছি? মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, নিয়ন্ত্রিত হয় সুষুম্নাকাণ্ড দ্বারা। এরপরে প্রতিবর্তী ক্রিয়া কি কি করে দেখো তো, এটা কি তোমার সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়? ইয়েস অবভিয়াসলি। মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়? মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না। ত্বক গ্রাহক অঙ্গ হিসেবে কাজ করে। হ্যাঁ, উদ্দীপনাটা গ্রহণ করতেছে কে? এই যে আমার ত্বক, সূচ বিঁধলো কোথায়, গরম অনুভূত হইলো কোথায়, মশা কামড় দিচ্ছে কোথায়? ত্বকে। সেক্ষেত্রে ত্বক এখানে গ্রাহক অঙ্গ হিসেবে কাজ করতেছে। 1 আর 3 নাম্বারটা এখানে আমি সঠিক বলতে পারি। তাহলে উত্তর হচ্ছে আমার খ নম্বরটা। খ নম্বরটা হচ্ছে এখানে উত্তর। এরপরে দেখো একটা চিত্র দেওয়া আছে যেখানে এস চিহ্নিতকরণ করা আছে হচ্ছে আমার মস্তিষ্কটা। দেখো মস্তিষ্কের সেরিব্রাম অংশটা চিহ্নিতকরণ করা আছে, সেরিব্রাম। এরপরে আর চিহ্নিত করা আছে মস্তিষ্কের আমাদের মাঝখানের যে অংশগুলা, যেগুলো ওই যে কর্পাস ক্যালোসাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, ওই জায়গার অংশগুলা। এবং কিউ চিহ্নিতকরণ করা আছে আমার সুষুম্নাকাণ্ড, সুষুম্নাকাণ্ড। এরপরে দেখো চিত্র এস এর কোন অংশ স্মৃতি সংরক্ষণে কাজ করে? এই যে চিত্র এস মানে হচ্ছে অগ্র মস্তিষ্কটা বোঝাইছে। অগ্র মস্তিষ্কের অধিকাংশ জায়গা জুড়েই আছে আমাদের সেরিব্রাম। তাহলে সেরিব্রাম স্মৃতি সংরক্ষণ করে, এছাড়াও বাকশক্তি নিয়ন্ত্রণ করে। এই যে আমি যে কথা বলতে পারতেছি এটা কিন্তু আমার সেরিব্রাম নিয়ন্ত্রণ করতেছে। এরপরে আমার চিন্তা চেতনা, তারপর হচ্ছে তোমার স্মৃতি ধরে রাখা, ঐচ্ছিক পেশির কাজগুলা, ঐচ্ছিক পেশি বলতে এই যে হাত নাড়াচাড়া করাইতে পারতেছি, এগুলো সবই আমার সেরিব্রাম করে থাকে। তাহলে এস হচ্ছে অগ্র মস্তিষ্ক, অগ্র মস্তিষ্কের সেরিব্রাম আমার এই কাজগুলা করতেছে। এরপরে আসো কি বলছে, আঙ্গুলে যদি সূচ ফুটে, আঙ্গুলের সূচ ফুটালে কি হবে? এস অকার্যকর ও কিউ কার্যকর থাকবে। এস কি? এস হচ্ছে মস্তিষ্ক, হ্যাঁ মস্তিষ্ক অকার্যকর থাকবে, কিউ কার্যকর থাকবে। কিউ হচ্ছে সুষুম্নাকাণ্ড, ঠিক আছে। এরপরে সংবেদী নিউরন ব্যথার উদ্দীপনা গ্রহণ করে। হ্যাঁ সংবেদী নিউরন ব্যথার উদ্দীপনা গ্রহণ করে। কিউ ও আর কার্যকর থাকে না। মস্তিষ্কর যে অংশ, কিউ তো মস্তিষ্কের মানে কিউ হচ্ছে আমাদের সুষুম্নাকাণ্ড আর ছিল মস্তিষ্কের অংশ, সেক্ষেত্রে মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড দুইটা একসাথে কার্যকর থাকবে না। 1 আর 2 নাম্বারটা এখানে আমরা সঠিক বলতে পারতেছি। এরপরে দেখো একটা উদ্দীপক কি বলে দিছে, রাতে পড়ার সময় একটি মশা কামড় দিলে জুয়েল থাপ্পড় দিয়ে তা মেরে ফেলে। তাহলে কাজটা কি হইলো? সে মনে করো পড়তে বসছে, এখন মশা তাকে কামড় দিচ্ছে, মশাটাকে মেরে ফেলে
থাপ্পড় দিয়ে মেরে ফেলে সে আবার পড়া শুরু করে দিছে। তাহলে সে প্রথমে কি করলো, মশাটাকে মেরে ফেললো, এরপরে সে পড়াশোনা করবে। এখন দ্বিতীয় কাজটা, তার মানে কি, দ্বিতীয় কাজ মানে হচ্ছে পড়াশোনা করা। দেখো এই জায়গাটায় দেখো পড়াশোনা, এই যে পড়াশোনা করার কাজটা, এটা নিয়ন্ত্রণ করবে কে? এটা আমাদের অগ্র মস্তিষ্কের যে সেরিব্রাম অংশটা, সেরিব্রাম, অগ্র মস্তিষ্কের সেরিব্রাম অংশ হচ্ছে পড়াশোনার কাজটা নিয়ন্ত্রণ করবে। কি জন্য? ওই যে এখানে তোমার স্মৃতি, চিন্তা, চেতনা, তারপরে স্মৃতি ধরে রাখা বলতে তুমি যে পড়াগুলো পড়তেছো এটা তোমার অবশ্যই মনে রাখা লাগবে। তারপরে তুমি যদি জোরে জোরে পড়া উচ্চারণ করে পড়ো, সেক্ষেত্রে তোমার বাক শক্তি নিয়ন্ত্রণ করে কে? সেরিব্রাম করতেছে। তাহলে এই যে পড়াশোনা করার কাজটা, এটা অগ্র মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতেছে। এরপরে কি বলছে? জুয়েলের প্রথম কাজটির সাথে প্রত্যক্ষভাবে জড়িত অঙ্গ। জুয়েলের প্রথম কাজটা কি? প্রথমে মশাটাকে মেরে ফেলা। এখন মশাটাকে যখন তুমি মেরে ফেলতেছো, এটা কিন্তু আমাদের প্রতিবর্তী ক্রিয়া, যেটা সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত না, এটা আমরা দেখতে পাই না। কশেরুকার ছিদ্রপথে বিস্তৃত, কশেরুকার ছিদ্রপথে বিস্তৃত ঠিক আছে, কিন্তু এইটার তুলনায় আমার এই যে বাইরে সাদা এবং ভেতরে ধূসর, এই অপশনটা বেশি ঠিক মনে হচ্ছে। কি জন্য? আচ্ছা আমি একটা ছন্দ আগে লিখি, দেখো বধূ ভিসা, এরকম একটা ভিসা আছে না, স্পাউস ভিসা বলে না। এখন দেখো এই যে বতে মনে রাখবা হচ্ছে বাহিরে, হ্যাঁ বাহিরে হচ্ছে আমাদের ধূসর, এবং ভিতে হচ্ছে ভিতরে মনে রাখবা, ভিতরে দন্তাস্ব আকারে হচ্ছে সাদা। বাহিরে ধূসর, ভিতরে সাদা, এই বর্ণটা আমরা দেখতে পাই হচ্ছে মস্তিষ্কের ক্ষেত্রে। মস্তিষ্ক কিন্তু বাহিরের দিক থেকে দেখলে ধূসর বর্ণের। ধূসরকে আমরা ইংরেজিতে কি বলি? গ্রে বলি। তার মানে গ্রে ম্যাটার থাকতেছে হচ্ছে বাহিরে, এবং ভেতরে থাকতেছে হোয়াইট ম্যাটার। এই রংটা আমরা কোথায় দেখতে পাবো? মস্তিষ্কের ক্ষেত্রে। আর সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে তার উল্টাটা দেখতে পাবো। সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে বাহিরে থাকবে সাদা, ভেতরে থাকবে ধূসর। তাহলে এই জায়গাটা দেখো, বাহিরে সাদা, ভেতরে ধূসর, এটা আমরা কই দেখতে পাই? সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে এই যে প্রথম কাজটা, মশাকে মেরে ফেলা, এটা সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে বাহিরে সাদা এবং ভেতরে ধূসর বর্ণ আমরা দেখতে পাই। এরপরে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনটি? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র মানে নিজে নিজে নিয়ন্ত্রিত হবে, এই কাজটা তোমার করা লাগবে না। এখন দেখো নাক আর কান, এই জায়গায় কিন্তু তোমার স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নাই। এরপরে দাঁত আর মুখমণ্ডল, না এটা তো আমি নিজের ইচ্ছায় নড়াচড়া করাতে পারি, এটা তো স্বয়ংক্রিয় না, সেক্ষেত্রে এটা ঐচ্ছিক পেশির ভিতরে যাবে। জিহ্বা আমি নিজের ইচ্ছায় নড়াচড়া করাতে পারি। হৃৎপিণ্ড যদিও স্বয়ংক্রিয় স্নায়ুর অংশ, হৃৎপিণ্ড কিন্তু স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়, তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু জিহ্বা স্বয়ংক্রিয় না, সেক্ষেত্রে এই অপশনটাও বাদ। অন্ত্র এবং অগ্নাশয়, অন্ত্র কি? অন্ত্র বলতে ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, বাংলা ভাষায় বললে নাড়িভুড়ি। এখন এই যে পাকস্থলীটা, এই যে পাকস্থলী, তার নিচে এরকম পাতার মতো দেখতে একটা অর্গান আছে, এটা হচ্ছে আমাদের অগ্নাশয়, যেটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত। অন্ত্র আর অগ্নাশয় দুইটাই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত। এরপরে নিউরনের নিচের কোনটি অনুপস্থিত? নিউরনে কি থাকে না? আমি কিন্তু শুরুতেই বলছি, নিউরনের এই যে কোষ দেহটা, এই কোষ দেহের ভিতরে তোমার সব ধরনের অঙ্গাণু থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, গোলগি বস্তু থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই যে থাকে থাকে থাকে, কিন্তু সেন্ট্রিওল থাকে না। বলছিলাম একদম শুরুতে, মনে পড়ে? সেন্ট্রিওল থাকে না। তাহলে অনুপস্থিত জিজ্ঞেস করছে, অনুপস্থিত কোনটা? সেন্ট্রিওল। এরপরে দেখো পন্সের আকৃতি কীরকম? পন্স হচ্ছে মস্তিষ্কের একটা অংশ। মস্তিষ্কের তিনটা অংশ আছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। ওই পশ্চাৎ মস্তিষ্কের ভেতরে আমি আবার দেখতে পাই হচ্ছে সেরিবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা, এই তিনটা হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের অংশ। সেখানে আমরা দেখতে পাই হচ্ছে পন্স দেখতে নলাকার, এরকম লম্বা একটা অংশ, লম্বা এই যে নলাকারের একটা অংশ, এটা হচ্ছে পন্স। সেক্ষেত্রে এই যে দেখো এমসিকিউগুলো আমরা সমাধান করলাম, আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।